ওইদিকে শিবনিবাসের প্রাসাদে গোপালবাবু তখনও উদ্ধব দাসকে নিয়ে মশকরা করছিল। বলছিল, তা বউ তোমার পালালো কেন হে উদ্ধব দাস? উদ্ধব দাস গান গেয়ে উঠল, হাত মুখ নেড়ে বললে, কেন শ্যামাগো তোর পদতলে স্বামী, তুই সতী হয়ে পতি পরে করিলি বদনামি। পাশের ঘর থেকে উদ্ধব দাসের গানের সুরটা কানে আসতেই মহারাজা কৃষ্ণচন্দ্র একটু অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর চিঠি থেকে মুখটা তুললেন। ছোটমশাই অধীর হয়ে একটা কিছু উত্তর শোনবার প্রতীক্ষায় ছিলেন। এইবার বললেন, তাহলে আমি এখন কি করি বলুন তো? একটা উপায় আছে। কি উপায়? আমার যে আর সময় নেই। আজ নবাব আমার স্ত্রীর দিকে নজর দিয়েছে, কাল হয়তো আবার আর কারো স্ত্রীর দিকে নজর দেবে। তখন আর তাছাড়া আমি হয়তো ফিরে গিয়ে দেখব ডিহিদারের লোক এসে গেছে। কি করে জানলেন? ছোটমশাই বললেন, মুর্শিদাবাদে মির্জাফর আলী সাহেবের কাছে শুনলাম মেহেদীনেশার নাকি একজন হিন্দুকে ভার দিয়ে দিয়েছে তাকে আনবার জন্যে। কেন? হিন্দুকে কেন? মুসলমানদের যে মেহেদীনেশার বিশ্বাস করে না, দেখলেন না মির্জাফরকে তাড়িয়ে দিয়ে সেই জায়গায় দেওয়ানি আলা করে দিলেন মোহনলালকে। পাশের ঘরে তখন উদ্ধব দাসের গলা আবার শোনা গেল। উদ্ধব দাস বলছে, এই হেঁয়ালিটার সমাধান করুন তো প্রভু। ব্যবসায় 6 গুণ হয় যেই জন, পুরুষ অপেক্ষা করে দ্বিগুণ ভোজন। বুদ্ধিতে যে 4 গুণ অসত্য এ নয়, রমণীতে 8 গুণ জানহ নিশ্চয়। পুরুষ অপেক্ষা যারা এত গুণ ধরে, তত্রাচ জগৎ তারে অবিশ্বাস করে। বলুন তো প্রভু কি? নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস বেগম মেরি বিশ্বাসের ধারাবাহিক পর্বগুলি। আজ শুনে নেব ষষ্ঠ পর্বটি। আমার গল্প পাঠ যদি আপনাদের পছন্দ হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আসুন শুনে নিই আজকের পর্বটি। তার ডিহিদার সব ব্যবস্থাই করে রেখেছিল। ডিহিদার রেজা আলী দোর্দণ্ড প্রতাপ লোক, মেহেদীনেশার সাহেবের দূর সম্পর্কের রিশতেদার। কোথাও কার টাকা হলো, কে কারবার করে 2 পয়সা উপার্জন করেছে, সেই দিকে খবর রাখাই তার আসল কাজ। মেহেদীনেশার মেহেরবানি করলে একদিন রেজা আলী ফৌজদার পর্যন্ত উঠতে পারে। কাগজে কলমে ফৌজদাররা দিল্লির বাদশার লোক হলেও আসলে তো নবাবই সব। আর তারপর আল্লাহ দোয়া থাকে তো সুবাদার হতেও আটকাবে না। তখন 1 হাজারি থেকে 10 হাজারি মনসবদারি পর্যন্ত সব কিছুই রেজা আলীর মুঠোর মধ্যে। তখন নবাবও যা, রেজা আলীও তাই। তখন রেজা আলী চেহেল সুতুনের নবাবের সামনে গিয়ে কুর্নিশ করে কথা বলবে। আর তখনকার কথা ভেবেই রেজা আলী নিজের দপ্তরে বসে মৌচে তা দেয়। তখনকার কথা ভেবেই রেজা আলী নিজের ঘোড়াটার পিঠে সপাং করে চাবুক কষিয়ে দেয়। বলে, জোর কদম ফিরিঙ্গি। রেজা আলী আদর করে নিজের ঘোড়ার নাম দিয়েছে ফিরিঙ্গি। সেদিন সন্ধ্যাবেলাও রেজা আলী নিজের এলাকায় টহল দিয়ে ফিরে এসেছে। ফিরে এসেই দপ্তরে একজন কাফেরকে দেখে জিজ্ঞেস করলে, তুমি কে? কন হে তুম? কান্তর কাছে সবই ছিল, পরিচয় দেবার যা যা সরঞ্জাম সমস্তই মনসুর আলী মেহের সাহেবের কাছ থেকে জুগিয়েছিল বশির মিয়া। একটা ক্ষতও দিয়ে দিয়েছিল সঙ্গে। কিছু অসুবিধে হবার কথাই নয়। নবাবী নিজামতে সব পাকা কাজ। রেজা আলী সমস্ত দেখলে। ঠিকই আছে, মেহেদীনেশার সাহেব এত লোক থাকতে কেন একজন কাফেরকে পাঠিয়েছে তাও সে বুঝতে পারলে। মেহেদীনেশার সাহেবের এই এক গলদ, সব কাজে নিজের জাত ভাইকে সন্দেহ করবে। কিন্তু রেজা আলীর মনে হয় কাফেরদের এত বিশ্বাস করা ভালো নয়। নবাব আলীবর্দী খাঁ সাহেবেরও এই দোষ ছিল। জগৎ শেঠজিকে বড় বেশি বিশ্বাস করেছে। আর এখন সেই জগৎ শেঠজি ফিরিঙ্গিদের সঙ্গে দহরম মহরম করছে, কারবারও চালাচ্ছে। ঠিক আছে, তুমি তৈরি থাকবে। আমার পালকি তৈরি আছে, বজরা আছে, ভোর রাত্রেই কাম ফতে হয়ে যাবে। তা কান্ত তো তৈরিই ছিল, নতুন করে আর কি তৈরি হবে? নবাবী নগরীতে যখন যেখানে পাঠাবে সেইখানেই যাবার জন্য তৈরি হয়ে থাকতে হবে। আজ বলবে ইসলামাবাদ যাও,
কালই আবার হয়তো বলবে জেলালগড়। আকবরনগরই হোক আর বক্সবন্দরই হোক, কিংবা দিল্লিই হোক, কান তো সবসময়ই তৈরি। তা সেই ডিহিদারের দপ্তরের একপাশে সারাটা রাত একরকম জেগেই কাটল তার। শুয়ে শুয়েও কেবল মনে পড়তে লাগলো সেই বিকেলবেলার ঘটনাটা। কোথায় গেল মেয়েটা? আর বিয়ের বাসর থেকে পালালোই বা কেন? মন খারাপ হয়ে গিয়েছিল নাকি? যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল হয়নি বলে রাগ করে পালিয়েছে? দেব, নর, গন্ধর্ব কেউ টের পাবে না? এই বা কেমন পালানো? পুষা নক্ষত্রে শ্বেতজয়ন্তীর শেকড় খেলে কি কেউ খুঁজে পাবে না? কান্তরও যেন কেমন পালাতে ইচ্ছে করল। কেউই টের পাবে না। সে বেশ হবে, বেশ পেট চালানোর দায়িত্ব থেকে বেঁচে যাবে। সে এর থেকে অনেক ভালো। কোথাকার কোন রাজার রানী তাকে নিয়ে যাবার দুর্ভোগ থেকে তো অন্তত বাঁচবে সে। মনে আছে, তখন অনেক রাত। শেষ রাতে তারাটা তখন ডিহিদারের দপ্তরের জানালা দিয়ে স্পষ্ট উঁকি মারছিল। একজন সিপাহীর ডাকে কান্ত ধর্মর করে উঠে পড়ল। ভাইয়া, ওঠো ওঠো, জলদি ওঠো। রেজা আলীর কাজ পাকা কাজ, সব বন্দোবস্ত করে রেখে তবে খবর দিয়েছে। 2 জন সেপাই, একটা বজরা নদীর ঘাটে তৈরি। সেই মাঝরাতেই কখন যে সব সেপাইরা রাজবাড়িতে গিয়ে পৌঁছেছে, আর কখন যে তারা তোড়জোড় করে সব ব্যবস্থা পাকা করে ফেলেছে কেউ টের পায়নি। হাতিয়ারগড়ের প্রজা পাঠকরা তখন সবাই সারাদিন ক্ষেত খামারে খেটে ঘুমে অচৈতন্য। তারা জানতেও পারলে না কোথায় কখন কার কলকাঠিতে অত বড় রাজবাড়ির 7 মহল থেকে কী রাহাজানি হয়ে গেল। যে হাতিয়ারগড়ের বড় মশাই একদিন খাজনা দিয়ে নবাবের বিপদে আপদে অর্থ ঐশ্বর্য স্বার্থ দিয়ে বাংলায় নবাবী মসনদ কায়েম করে দিয়েছিল, তারই প্রাসাদ থেকে আরেক নবাব তার লজ্জা, সম্মান, সম্ভ্রম সমস্ত কিছু অপহরণ করে নিয়ে গেল। বুড়ো শিবের মন্দিরের তলায় অন্ধকারে গিয়ে দাঁড়ালো কান্ত। সেপাই দুটো সিংহ দরজার কাছে গিয়ে দাঁড়ালো। কান্তের দিকে চেয়ে বললে, আরে উধার কাহে, ইধার আও, ডরনা মত। ডিহিদার রেজা আলী নিজে তখন সরকার মশাইয়ের সঙ্গে দেখা করতে ভেতরে গেছে। সেখানে দাঁড়িয়েই 2 জনে কি যেন কথা হচ্ছে ওদের। রেজা আলীর ফিরিঙ্গি দরজার সামনে 2-1 বার পা ঠুকলে। তার যেন আর দেরি সইছে না। সেও যেন অস্থির হয়ে উঠেছে মেহেদি নেশারের মতো। সেও যেন পাকে বলছে, আর দেরি করো না, নবাবের শান্তির দরকার, নবাবের একটু মেহফিলের দরকার। নবাব মসনদে বসে যন্ত্রণায় ছটফট করছে। তার চারিদিকে দুশ্মন। তাড়াতাড়ি তোমরা রানী বিবিকে পাঠিয়ে দাও। নতুন মেয়ে মানুষ দিয়ে তাকে আমরা ঠান্ডা রাখব, আমরা তাকে শান্তি দেব। মনসুর উল মুলুক খেলাদ মির্জা মোহাম্মদ সিরাজ উদ্দৌলা শাহ কুলি খান বাহাদুর খুশি থাকলে তবেই তো আমরা খুশি থাকব। আর আমরা খুশি থাকলে তবে তো বাংলা মুলুক খুশি থাকবে। আর বাংলা মুলুক খুশি থাকলে দিল্লির বাদশাহ শাহানশাও খুশি থাকবে। তখন যত ইচ্ছে ফুর্তি করো, মেহফিল করো, আমরা কাউকেই কিছু বলবো না। তা সেই অন্ধকার রাতে রাজবাড়ির কোথায় বুঝি কোন কোণে একবার একটু চাপা মেয়েলি গলার শব্দ হলো, একটা অস্ফুষ্ট আর্তনাদ। মহলে মহলে বুঝি একটা ত্রস্ত পদক্ষেপ। তারপর পালকিটা ঢুকে গেল সিং দরজার ভেতরের চবুতরে। একটা ফিসফিস শব্দ, অস্পষ্ট অনুচ্চারিত একটা দীর্ঘশ্বাস। কাউকে জানাবার দরকার নেই কি দুর্ঘটনা ঘটে গেল। কাল সকালে বাড়ির ভেতরের বাইরের কেউই যেন টের না পায়। যেমন খাজাঞ্চিখানায় রোজ সকালবেলা খাতক প্রজাপাইকের ভিড় থাকে, কালও তেমনি ভিড় থাকবে। রোজ সকালবেলা শোভারাম যেমন ছোটমশাইকে স্নান করাতে আসে, তেমনই আসবে। ছোটমশাইয়ের জলচৌকিটার ধারে দাঁড়িয়ে বুকে পিঠে পায়ে সর্ষের তেল মাখিয়ে দেবে। কাল সকালেও বিশু পরামানিক এসে খেউড়ি করে দিয়ে যাবে ছোটমশাইকে। কাল সকালেও বড় বৌরানী সাজিতে করে ফুল সাজিয়ে বুড়ো শিবের মন্দিরে পুজো করতে যাবেন গলায় আঁচল দিয়ে। কেউ কিচ্ছু জানবে না কোথায় কখন কি ব্যতিক্রম হলো। হাতিয়ারগড়ের প্রজারা আজ মাঝরাত্রে যেমন ঘুমিয়ে আছে, কাল দিনের প্রখর সূর্যের আলোতেও তেমনি করেই ঘুমিয়ে থাকবে।
অন্ধকারের সুড়ঙ্গ বেয়ে দুটো আলতা পরা পা আর জাহাঙ্গীরাবাদের জরি পার শাড়ি দিয়ে মোড়া একটি যৌবন পালকির ভেতর এসে ঢুকল, আর পালকির দরজার দুটো পাল্লা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। অন্ধকারের সুড়ঙ্গ বেয়েই আবার সেই যৌবন বেহারাদের কাঁধে চড়ে নিঃশব্দে এগিয়ে চলল আরেক অন্ধকার সুড়ঙ্গের দিকে। সে সুড়ঙ্গে পাপ পুণ্য, ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম সব একাকার হয়ে গেছে। সে সুড়ঙ্গের ভেতরে ষড়যন্ত্র আর ষড়যন্ত্রণা নিঃশব্দ আর্তনাদ করে মাথা কুটে মরলেও কেউ প্রতিবাদ করবার নেই। সেখানেই তার ভূমি সমাধি হয়ে যাবে চিরকালের মতো। তাকে আর কেউ চিনবে না, কেউ জানবে না। বাইরের পৃথিবীতে তার নাম ধাম কুল গোত্র পরিচয় চিরকালের মতো মুছে গিয়ে নিঃশেষ হয়ে যাবে। অন্ধকারে কেউ সেদিন শাঁখও বাজালো না, উলু দিল না। একদিন যে এই বাড়িতে বধূ হয়ে এসেছিল, অনেক আচার অনুষ্ঠানের, অনেক মাঙ্গলিক মন্ত্রের অনুশাসন পালন করে, সেই আবার আজ নিঃশব্দে গোপন সিং দরজা পেরিয়ে উল্টো পথে বাড়ির বাইরে চলে গেল। তাকে বার করে দিয়েই, তাকে দূরে তাড়িয়ে দিয়েই যেন এই হাতিয়ারগড়ের রাজবাড়ির পবিত্রতা, সুনাম, সম্মান সব বেঁচে গেল। তার ছোঁয়াচ থেকে এই বাড়ির প্রত্যেকটা পাথর, প্রত্যেকটা ইঁট, প্রত্যেকটি প্রাণী যেন নিরুপদ্রব হল। আর সেই দিন সেই রাত্রের পঞ্চম প্রহরে কোথাও কোনো গাছের কোটর থেকে একটা তক্ষক হঠাৎ কর্কশ স্বরে ডেকে রাত্রির স্তব্ধতাকে ভেঙে চুরে খান খান করে দিলে। আর সেই ঘটনার সাক্ষী হয়ে রইল শুধু বুঝি সেই নিস্তব্ধ রাত্রির একটা তক্ষক, আর কেউ নয়। আর যদি কেউ কিছু শুনে থাকো, কিছু দেখে থাকো, কিছু বুঝে থাকো, তা সমস্ত কিছু ভুলে যাও। এই ঘটনা যদি কখনো তোমার মুখ দিয়ে উচ্চারিত হয়, তো সেই দিন বুঝবে তোমারও চরম সর্বনাশ। সেদিন তোমাকেও এই পৃথিবী থেকে সেই অবধারিত সুড়ঙ্গের অন্ধকারের নির্বাসনদণ্ড ভোগ করতে হবে। তুমিও এই আজকের রানী বিবির মতো নাম ধাম গোত্র পরিচয়হীন হয়ে মুর্শিদাবাদের হারেমের মধ্যে নিঃশেষ হয়ে যাবে। হঠাৎ যেন একটা শব্দে কান্ত চমকে উঠল। চুপ করে খাড়া রইলে কেন বাবুজি? চলো চলো। সেপাই দুটোর কথায় যেন এতক্ষণে ঘুম ভাঙল কান্তর। দাঁড়িয়ে দাঁড়িয়েই যেন এতক্ষণ স্বপ্ন দেখছিল সে, আর তারপর স্বপ্নের ঘোরেই আবার সকলের পেছন পেছন চলতে লাগল। যেখানে বর্তমান মুহূর্ত ইহাকালে গিয়ে মিশেছে, যেখানে আজকের বাস্তবতা আগামীকালের ইতিহাস হয়ে উঠেছে, সেই দিকে লক্ষ্য করেই যেন চলতে লাগলো কান্ত। সেই বুড়ো শিবের মন্দির পেরিয়ে ছোট মশাইয়ের তরকারির ক্ষেত, আর তার পাশ দিয়ে রাস্তা। সেই রাস্তা পেরিয়েই ছাতিমতলার ঢিবি, আর তারপর জায়গাটা ঢালু হয়ে নেমে গেছে সোজা একেবারে নদীর ঘাটে। সেখানে ডিহিদারের বাজরা দাঁড়িয়ে আছে, বজরার পাল খাটিয়ে মাঝি মল্লারা তৈরি। রানীবিবি বজরায় উঠলেই তারা বদর বদর বলে কাছি খুলে দেবে, আর ইতিহাসের পাখায় ভর করে হাতিয়ারগড়ের যৌবন নিরুদ্দেশের দিকে উধাও হয়ে যাবে। একটু দাঁড়ান, শাড়িটা আটকে গেছে। ঘাট থেকে বজরায় ঠিক উঠছিল রানীবিবি, কিন্তু বজরায় উঠে ছই ঢাকা ঘরের মধ্যে ঢুকতে গিয়ে জাহাঙ্গীরাবাদের শাড়ির জরির পাটটা আটকে গেছে ছইয়ের বাঁশের খোঁচায়। কান্ত তাড়াতাড়ি নিচু হয়ে শাড়িটা খুলে দিলে, আর সেই অন্ধকারেও নজরে পড়ল সুগোল একটা টুকটুকে ফর্সা পায়ের গোছ, আর সেই পায়ের পাতারি চারপাশ ঘিরে টাটকা আলতার রেখা। রানীবিবি বোধহয় একটু লজ্জায় পড়ে গিয়েছিল। লজ্জায় মাথার ঘোমটাটা আরেকটু টেনে দিয়ে ভেতরে গিয়ে ঢুকে পড়ল, তারপর বজরা ছেড়ে দিলে। আর এই ঘটনার অনেক দিন পরে কান্ত যখন রানীবিবির জীবনের সঙ্গে ষড়যন্ত্রের জালে আরও জড়িয়ে গিয়েছিল, তখন একদিন বলেছিল, জানো, সেই দিন তোমার পা দেখে আমার খুব ভালো লেগেছিল। আমার পা? কথাটা শুনে রানীবিবি প্রথমটাই অবাক হয়ে গিয়েছিল। হ্যাঁ, তোমার পা। তোমার শাড়ির জরির পাড়টা বাঁশের খোঁচায় আটকে যেতে আমি ধরে ফেলেছিলাম, নইলে দামি শাড়িটা সেদিন ছিঁড়ে যেত। রানীবিবি বলেছিল, কিন্তু পা কখন দেখলে তুমি? তখনই তো, তোমার শাড়িটা আটকে যেতে খানিকটা পা বেরিয়ে পড়েছিল, আর নজরে পড়ল তোমার আলতা পরা একটা পায়ের পাতা,
আর গোল পায়ের গোছ। সেদিন এত ভালো লেগেছিল যে কি বলবো। রানী বিবি বলেছিল, ছি, ও কথা বলতে নেই, অমন করে বলল না। কান্ত বলেছিল, বলতুম না, কিন্তু তখন তো জানতুম না তুমি কে, তোমার আসল পরিচয় কি। তখন জানতুম হাতিয়ারগড়ের রানী বিবিকেই বুঝে নিয়ে চলেছি আমি। অথচ দেখো, তোমাকে নিয়ে যাবার ভার আর কারোর উপর পড়তেও পারত, তা না পড়ে কপালের দোষে আমার উপরেই বা সেই ভার পড়ল কেন? তা কপালের দোষ বলছো কেন? কপালের দোষ নয়। কপালের দোষ না থাকলে কেউ বিয়ে করতে গিয়ে দেরি করে ফেলে? কপালের দোষ না থাকলে কারোর নিজের ঠিক করা বউয়ের সঙ্গে অন্য লোকের বিয়ে হয়ে যায়? কপালের দোষ না থাকলে এত চাকরি থাকতে শেষকালে আমাকে এই চরের চাকরি করতে হয়? আর তাছাড়া কপালের দোষ না থাকলে... রানী বিবি বলেছিল, থাক, আর কপালে দোষ দিতে হবে না, আমি অত কপাল টপাল মানিনি তোমার মতো। কান্ত বলেছিল, তা মানবে কেন? তোমাকে তো আর ভুগতে হয়নি আমার মতো কষ্ট পেলে তুমিও কপাল মানতে। রানী বিবি বলেছিল, কিন্তু মনে কষ্ট পুষে রেখে মুখে হাসি ফোটানো যে কত শক্ত তা যদি তুমি জানতে গো। কান্ত তখন সাহস পেয়ে আরও কাছে ঘেঁষে বসেছিল, বলেছিল, সত্যি তোমারও কষ্ট হয়? সত্যি বলো না, তোমারও কষ্ট হয় আমার মতো? রানী বিবি এবার যেন একটু ভয় পেয়ে গিয়েছিল, বলেছিল, না বাপু, তুমি একটু সরে বসো, আমার ভয় করে, অত বাড়াবাড়ি ভালো নয়, শেষকালে তুমি দেখছি আমার গা ছুঁয়ে ফেলবে। তা ছুঁয়ে ফেললেই বা তাতে কি খুব অন্যায় হবে? রানী বিবি রেগে গিয়েছিল, বলেছিল, আবার ওইসব কথা? আমি বলছি না ওইসব কথা আর বলবে না, বললে তোমাকে আর আমার কাছেই আসতে হবে না। আচ্ছা আচ্ছা, এই আমি সরে বসলাম, কিন্তু আমি যে কিছুতেই ভুলতে পারি না। কি ভুলতে পারো না? কান্ত বলেছিল, সেই দিনের সেই তোমাকে বজরাই করে নিয়ে আসার মুখে তোমার সেই শাড়ির পাড় আটকে যাওয়া, আর সেই তোমার শাড়িটা খুলে দিতে গিয়ে তোমার সেই পা। আবার? এই বলে রানী বিবি খপ করে কান্তর মুখখানা নিজের নরম হাত দিয়ে চাপা দিয়ে দিয়েছিল। রেগে কি বললে, বলছি না ওইসব আমার শুনতে ভালো লাগে না, ওসব কথা আমাকে বলতে নেই, ওসব কথা আমার শোনাও পাপ। কিন্তু কান্ত যেন তখন নিজের শরীরের মধ্যেই হঠাৎ নিজেকে হারিয়ে ফেলেছে। রানী বিবি তার মুখটা ছেড়ে দেওয়ার পরও যেন অনেকক্ষণ অভিভূত হয়ে পড়েছিল। তারপর একটু জ্ঞান ফিরে পেয়ে বলেছিল, এই তো তুমি আমার গা ছুলে মরালি, আর আমি তোমাকে ছুলে যত দোষ, আমি ছুলে তুমি অশুদ্ধ হয়ে যাবে? তা তুমি এই সহজ কথাটাও কেন যে বোঝো না? আমার সিঁথিতে সিঁদুর রয়েছে, আমি পরের বউ। তা এখানেও কি তুমি পরের বউ? এই নবাবের হারেমের মধ্যে এই মদ, জুয়া, জাল, জোচ্চুরি, রেশারেশি আর বেলেল্লাগিরির মধ্যেও কি তুমি মনে করো তুমি পরের বউ হয়ে নিজেকে বাঁচাতে পারছো? খবরদার বলছি, মুখ সামলে কথা বলো। কান্ত আর পারেনি, চিৎকার করে বলে ফেলেছিল, কিন্তু সেই যদি বাসর ঘর ছেড়ে পালালে, আর একটু আগে পালাতে পারলে না তুমি? সম্প্রদান হবার আগে পালাতে পারলে না? লগ্ন বয়ে গেলে কি এর চেয়েও বেশি সর্বনাশ হতো? তাহলে কি তোমাকেই আজ সিথির সিঁদুর নিয়ে এই পাপপুরীর মধ্যে আসতে হতো? নাকি ভদ্রঘরের ছেলে হয়ে আমাকে এই নবাবের চরের কাজ করে টাকা রোজগার করতে হতো? বলো। কথাটা যে কত চেঁচিয়ে বলেছিল কান্ত, তার খেয়াল ছিল না। হারেমের দেওয়ালেরও যে ইটগুলোর একটা একটা করে কান আছে, তাই বোধহয় ভুলে গিয়েছিল সে। নবাব মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু করে নবাব আলীবর্দী খাঁ পর্যন্ত যত খুন, যত অত্যাচার, যত পাপ, যত কলঙ্ক জমা হয়েছিল মাটির তলায়, সেই সমস্ত দিয়েই যেন ইট তৈরি করে সেই ইট দিয়ে গেঁথে গেঁথেই তৈরি হয়েছিল এই চেহেল সুতুন। প্রত্যেকটা অলিন্দে অলিন্দে, প্রত্যেকটা কোটরে কোটরে, প্রত্যেকটা প্রকোষ্ঠে প্রকোষ্ঠে, প্রত্যেকটা গবাক্ষে গবাক্ষে কান্তের সেই দিনকার হাহাকার যেন প্রতিধ্বনিত হয়ে বারবার নিজের ভাগ্যের প্রতিশোধ নিজের হাতেই নিতে চেয়েছিল।
আর শব্দটা কানে যেতেই ওই দিক থেকে দৌড়ে এসেছিল পিরালি খা। পিরালি খা খোঁজা সর্দার ঘরের ভেতরে ঢুকেই। কিন্তু সেই কথা এখন থাক, পরের কথা পরে বলাই ভালো। সেই অন্ধকারে দক্ষিণের হাওয়ার বজরায় পাল তুলে দিয়ে তখন মাঝি মোল্লারাও তন্দ্রায় ঢুলছে। মাথার ওপর চিরকালের একঘেয়ে আকাশটা রোজকার মতো তারা ফুল ফুটিয়ে নির্জীব নিঃসার হয়ে আছে। সেপাই দুটো বন্দুক নিয়ে সামনেই ঘুমিয়ে অজ্ঞান চৈতন্য। ছই ঢাকা ঘরটার মধ্যে রানী বিবিও হয়তো ঘুমিয়ে পড়েছে, কে জানে। হয়তো বা কেন, নিশ্চয়ই ঘুমোচ্ছে। সেদিক থেকে কোনো সাড়া শব্দ নেই একটুও। শুধু কান্তই একলা আকাশ পাতাল তোলপাড় করে বেড়াচ্ছে। সেখানে সেই বজরার গুলুইতে হেলান দিয়ে বসে বসে নিজের সমস্ত জীবনটা পরিক্রমণ করছে বারবার। এ কেমন চাকরি তার, এ কেমন পেশা? কাকে ধরে নিয়ে চলেছে সে? কার সম্পত্তি কার হাতে তুলে দেবে? আর কেনই বা তুলে দেবে? 6টা টাকার জন্যে? 6টা টাকার এত দাম? 6টা টাকার দাম দিয়ে সে আরেকজন পুরুষের শান্তি হরণ করবে, আরেকজনের অভিশাপ বরণ করবে, আরেকজনের সর্বনাশ করে সে তার নিজের খোরাকি রোজগার করবে। এইরকম কত কথা তার মনে পড়েছিল সেই দিন। একবার কল্পনা করতেও ইচ্ছে হচ্ছিল রানী বিবির মুখখানা। জাহাঙ্গীরাবাদের জরিপাড় শাড়ির ঘোমটা দিয়ে ঢাকা ছিল সর্বাঙ্গ, শুধু দৈবাত একটা পায়ের একটুখানি অংশ নজরে পড়েছিল, তাও এক মুহূর্তের জন্যে। কিন্তু মনে পড়তেই ভাবনাটা মন থেকে দূর করে দিয়েছিল। এ অন্যায়, এ পাপ। রানী বিবির কথা ভাবাও পাপ। চাকরির জন্য এই পাপের যতটুকু অংশীদার হওয়ার দায় তার বেশি দায়িত্ব তার নেই। তার চেয়ে যেন বেশি সে কিছুই না ভাবে। মুর্শিদাবাদের নবাবের যা সাজে, কান্তর তা সাজে না। বাবুজি হুঁশিয়ার! কান্ত চমকে উঠেছে। বুড়ো মাঝিটা এতক্ষণ ঢুলছিল, এইবার বুঝি সজাগ হয়েছে। কেন হুঁশিয়ার কেন? বাবুজি, দাঁড়ের ঝপঝপ আওয়াজ শুনতে পাচ্ছেন না? বদরগঞ্জের কাছে এসেছি, এখানে ডাকাতের আড্ডা। কান্ত মাঝির নির্দেশ লক্ষ্য করে দূরের দিকে চেয়ে দেখলে অনেক অনেক দূরে অন্ধকারের বুক চিরে যেন একটা আলোর বিন্দুর মতো কি দেখা গেল, একেবারে নদীর বুক বরাবর। আলোটা যেন ক্রমেই স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। সেপাই দুটো তখনও ঘুমোচ্ছে। কান্ত বললে, ওদের ডেকে দেব? ওদের কাছে বন্দুক আছে। কিন্তু ডাকতে হলো না, তারা নিজের থেকেই উঠে পড়ল। এই যেন তারা জানত বদরগঞ্জে অনেকবার ডাকাতি হয়েছে, অনেকবার ডাকাতদের সঙ্গে তাদের মুখোমুখি সওয়াল করতে হয়েছে। তারা উঠেই বন্দুক তাক করে তৈরি হয়ে রইল। তীর ফেলার ঝপঝপ শব্দ ক্রমে আরও তীক্ষ্ণ হয়ে উঠছে, যেন তাড়াতাড়ি ঝড়ের গতিতে কাছে এগিয়ে আসতে চাইছে। কান্তর কেমন যেন ভয় করতে লাগলো। যদি সত্যি ডাকাত পড়ে, তাহলে রানী বিবির কি হবে? রানী বিবি হয়তো কিছুই টের পাচ্ছে না, অঘরে ঘুমোচ্ছে। কান্ত ছইয়ের দরজার কাছে গিয়ে ডাকতে লাগলো, শুনছেন? ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। হয়তোবা শুনতেই পায়নি। দরজা জানালা সব বন্ধ করে দিয়ে ভেতরে একলা রয়েছে। কান্ত এবার দরজায় টোকা দিতে লাগলো, শুনছেন? শুনছেন? আমি কান্ত, শুনছেন? মুর্শিদাবাদে তখনও মতিঝিল থেকে মির্জা ফেরেনি। রাত শেষ হয়ে আসছে। চেহেল সুতুনের অন্দরমহলে সব আলো নিভে গেছে, কিন্তু নানি বেগমের ঘরে তখনও একটা আলো জ্বলছে টিমটিম করে। বাইরে থেকে ডাক এলো, বেগম সাহেবা। সন্ধ্যে থেকেই নানি বেগমের খারাপ লাগছিল। লুৎফাও ঘুমোতে পারে না, নানি বেগমও ঘুমোতে পারে না। চেহেল সুতনের ভেতর একবার এলে ঘুম না হওয়া যেন রোগে দাঁড়ায়। ছোট্ট
রোগা রোগা মেয়েটা। তার দিকে চাইলেই নানি বেগমের বুকটা হু হু করে ওঠে। এমন বউ যেন এখানে মানায় না। নানি বেগম বউকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মাঝে মাঝে যখনই সব পুরনো কথা মনে পড়ে যায়, তখন আর তার কিছুই ভালো লাগে না। নিজের পেটের মেয়েরাও তখন যেন বিষ হয়ে ওঠে নানি বেগমের চোখে। মেয়ে তো নয়, যেন সব কাঁটা, এক একটা কাঁটা হয়ে সব নানি বেগমের বুকে ফুটে আছে। তোরা সব মানুষ না কি? তোদের মান, ইজ্জত, সম্মান, মর্যাদা কিচ্ছু নেই? তবু নানি বেগমের যদি নিজের ছেলে থাকতো, তাহলে তো আজ ভাবনা কি। সারা জীবনটাই তো নানি বেগমের কেটে গেছে আলীবর্দী সাহেবের সঙ্গে ঘুরে ঘুরে। একটা দিনের জন্যও নানি বেগম মনে শান্তি পায়নি। জেহেল সুতনের মধ্যে রাতের পর রাত কেটে যায় সেই সব পুরনো কথা ভাবতে ভাবতে। পাশে কেউ বিশেষ থাকে না, শুধু লুৎফা কাছে আসে, কাছে এসে বসে আর কাঁদে। নানি বেগম বলে, তুই কেন কাঁদিস মা? কেন আমার পেছন পেছন ঘুরিস? মেয়েটাও বেশি কথা বলে না, কথা বললেই যেন সে কেঁদে ভাসিয়ে দেবে। এখানেই একদিন নাচতে এসেছিল এই মেয়ে, এই মুর্শিদাবাদে। সেই মেয়ে যে তার নাত বউ হবে, তাই বা কে ভেবেছিল? নানি বলতো, দেখলি তো এখন নবাবী হারেমে কত সুখ। আমারও এক এক সময় মনে হয় মা, বোধহয় মুর্শিদাবাদের গরিব প্রজার ঘরে জন্মালে এর চেয়ে অনেক সুখ পেতাম। লুৎফা সব শোনে, শুনতে শুনতে মাঝে মাঝে নানির বুকে মাথা গুজে হাউ হাউ করে কেঁদে ওঠে। হারেমের ওই পাশে যখন সারেঙ্গি বাজে, ঘুঙুর বাজে, শরাবের হা চলে, পেশমন বেগম, দুলহান বেগম, বপ্পু বেগম সবাই মিলে যখন পাশা খেলে ঘুটি খেলে রাত কাবার করে দেয়, তখন নানি বেগমের ঘরের ভেতর দুটি প্রাণী শুধু প্রহর গোনে। কখন যে মির্জা আসবে তার তো কোনো ঠিক নেই। গদিতে বসবার পর থেকে ইয়ারবক্সিরা নাতিকে আরও ঘিরে রেখে দিয়েছে। নানি বেগমের সঙ্গে দেখা করবারই সময় হয় না তার। একবার যদি বা আসে, একটুখানির জন্যই এসে আবার চলে যায়, বলে, আমি আবার আসবো নানি। কিন্তু কি নিয়ে আবার এত ব্যস্ত তুই? তুই কি একদণ্ড শান্তিতে ঘুমোতে পারবি নে? মির্জা বলে, কিন্তু সবাই মিলে যে আমার দুশ্মনী করছে নানি, আমি কি করব? তা তোর নানার কি দুশ্মন ছিল না? তোর নানা আমার সঙ্গে দেখা করবার ফুরসত পেত কি করে? মির্জা বলতো, সে জামানা আর নেই নানি। তোমার মেয়েরাই আমার সবচেয়ে বড় দুশ্মন। নিজের ঘরের মধ্যে যার দুশ্মন, তার শান্তি কি করে হবে? আমার যে ঘরে বাইরে দুশ্মন। কথা বলে আর দাঁড়াতো না মির্জা, আবার কোথায় যেন বেরিয়ে চলে যেত। আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুৎফা সব শুনত। এক ফোঁটা মেয়েটা পাতলা লিকলিকে চেহারা, তাকে দেখতে পেয়েই নানি বেগম বুকের মধ্যে জড়িয়ে ধরত। কিছু ভাবিস নে মা, নবাবের বিবি হলে সুখ হতে নেই। নবাবের বেগমদের ওপর খোদা তালার অভিশাপ আছে যে। শাহজাহানবাদের বেগমদেরও সুখ হয়নি জীবনে। আকবর বাদশাহ, জাহাঙ্গীর বাদশাহ, শাহজাহান বাদশাহ, ঔরঙ্গজেব বাদশাহ, সকলের বেগমই কেঁদে কেঁদে কাটাতে হয়েছে দিন। বেগম সাহেবা বাদে এসে বলে, মেহেদি নেশার সাহেব সেলাম ভেজিয়েছেন, ডাক এখানে, ডেকে আন। মেহেদি নেশারকে আজ ডেকে পাঠিয়েছিলেন নানি বেগম। ডেকে না পাঠালেও মেহেদি নেশার সাহেব নানি বেগমকে সেলাম জানিয়ে যায় মাঝে মাঝেই। নবাবের নানি, তাকে হাতে রাখা ভালো। এসে বলে, বন্দেগি বেগম সাহেবা। তা এসব বিনয়ের ব্যাপারে মেহেদি নেশারের আবার জুড়ি নেই। কোনো কাজ থাকলেও মেহেদি নেশার আসে, আবার না থাকলেও আসে। এসে বলে, গোস্তাপি মাফ করবেন বেগম সাহেবা, আমি বেগম সাহেবের খিদমতগার, বান্দাকে একটু দয়া করবেন হুজুর আইন। নানান ভাষায় নানান কায়দায় সেলাম জানাতে মেহেদি নেশার ওস্তাদ। ঘরের ভেতর রদার আড়ালে নানি বেগম থাকে, আর বাইরে মাথা নিচু করে দাঁড়িয়ে সে কথা বলে। মাঝখানে দরওয়াজার মধ্যে থাকে নানি বেগমের খাস বাঁধি আর খোঁজা সর্দার পিরালি খা। দুতরফের কথা সেই বলে শোনায়। জিজ্ঞেস করো মেহেদি নেশার সাহেবকে, কি দরকার?
পিরালি বলে, বেগম সাহেবা জিজ্ঞেস করছেন আপনার কি দরকার। মেহেদী নেশার মাথা নিচু করে বলে, দরকার আমার কিছু নেই, শুধু রোজার দিনে বেগম সাহেবার দোয়া নিতে এলাম। বেগম সাহেবার দোয়া না পেলে তো আমি রোজা ভাঙতে পারি না, না। আর তারপর সেই নানি বেগমের দোয়া পাবার পর মেহেদী নেশার সেই মেঝের শ্বেতপাথরের ওপরেই নিজের নাক ছুঁয়ে কুর্নিশ করতে করতে চলে যায়। একদিন নানি বেগম বলতো, মির্জাকে তোমরা একটু শোধরাতে পারো না বাবা? দিনরাত এত মদ খেলে তবিয়ত টিকবে কি করে? দিমাগ যে বরবাদ হয়ে যাবে, বয়স তো বেশি নয়। মেহেদী নেশার বলতো, না বেগম সাহেবা, আমরা তো বোঝাই তাই ওকে। আমরা তো বলি এখন আপনি মুর্শিদাবাদের নবাব জাহাপনা, এখন কি আর আগের মতো ছেলে মানুষই করা পোষায়? আমরা তো ওকে বারবার সেই কথাই বলি। আমার ওই একটি নাতি বাবা, তোমরা ওর ইয়ার, তোমরা যদি ওকে না দেখো তা কে দেখবে? আমার সঙ্গে তো দেখাই হয় না মির্জার, আমার কথাই শোনে না। তোমাদের সঙ্গে মেশে, তোমাদের কথা ও শুনেই চলে। তোমরা একটু সৎ পরামর্শ দিও ওকে বাবা। তাই তো দিই বেগম সাহেবা, আমরা ওকে কোরআন পড়তে বলি। ও তো নানার সামনে বাদ দিয়েছিল শরাব আর খাবে না বলে। শরাব তো আর ছোঁয়ও না ও। আমরা বলেছি ওকে কোরআন পড়লে দিমাগ ঠিক হয়ে যাবে। এই দেখুন না, আমার কাছেই তো কোরআন রয়েছে। এই বলে নিজের জোব্বার জেব থেকে কোরআনটা বার করে দেখালে। বললে, এই আজকেও ওকে কোরআন পড়িয়েছে বেগম সাহেবা, এই জায়গাটা অনেকবার করে পড়িয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল আলী। তারপর যাবার সময় বলতো, তাহলে বান্দা এবার আসছে বেগম সাহেবা। আচ্ছা যাও বাবা, তুমি যাও। এমনি করেই মেহেদী নেশার এইখানে বহুদিন এসেছে। বহুবার বেগম সাহেবার দোয়া নিয়ে চলে গেছে। এইবার শেষ রাত্রের দিকে হঠাৎ ডাক পেয়ে মেহেদী নেশার সত্যিই তাজ্জব হয়ে গিয়েছিল। এমন অসময়ে তো নানি বেগম কখনো মেহেদী নেশার এরতলা দেয় না। আমাকে ডেকেছিলেন বেগম সাহেবা? নানি বেগম ভেতর থেকে উত্তর দিলে, হ্যাঁ, শুনছি আবার নাকি কোন জমিদারের বউকে মতিঝিলে আনবার ব্যবস্থা করেছো তোমরা। মেহেদী নেশার বাইরে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে লাগলো। শুনছি আমাদের হাতিয়ারগড় সরকারের জমিদারের দোসরা তরফে রানী বিবিকে আনবার জন্য এখান থেকে ডিহিদারকে পরোয়ানা পাঠাতে বলা হয়েছে, নাকি লোকও চলে গেছে আনতে? এটা কি সত্যি? জবাব দিচ্ছ না কেন? উত্তর দাও। সে কি, হাতিয়ারগড়ে রানী বিবি? হ্যাঁ, তাকে এনে তোমরা আমার নাতির মাথা খাবে বলে মতলব করেছ? একজন হিন্দুকে পাঠিয়েছ তাকে আনতে? মির্জার মন ভোলাবার জন্য তোমরা সবাই মিলে পরামর্শ করে এই কাজ করেছ? ভেবো না আমি হারেমের মধ্যে থাকি বলে আমার কানে কোনো খবর পৌঁছায় না। তোমরা তার ইয়ার হয়ে কোথায় সৎ পরামর্শ দেবে, নাকি এইসব করে নবাব বংশ ছাড়খাড় করে দিতে চাও? তোমরা কি চাও, মুর্শিদাবাদের গদি আবার অন্য কারোর হাতে চলে যাক? আমি তার নানি, আমি বেঁচে থাকতে থাকতেই তোমরা আমার এই সর্বনাশ করে যাবে? মেহেদী নেশারকে এবার বড় শক্ত পালা অভিনয় করতে হলো। বললে, আমি আপনার বান্দা বেগম সাহেবা, এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হাতিয়ারগড়ে রানী বিবিকে আমি আনব? তুমি নয়, তোমার দলবল, ও একই কথা। এমনি করে একদিন সরফরাজের নবাবই গিয়েছে, আমার নাতির নবাবিও তোমরা এমনি করে খোয়াতে চাও। চারিদিকে যখন সবাই আমার নাতির বিরুদ্ধে, তখন তোমরাও আমার নাতিকে পথে বসাবে, আর আমাকে বেঁচে থেকে সেই সর্বনাশ দেখে যেতে হবে, এটাই তোমরা চাও? মেহেদী নেশার হঠাৎ কোরআন ছুঁয়ে বললে, এই কোরআন ছুঁয়ে বলছি বেগম সাহেবা, আমি এর কিছুই জানি না। আমি আপনাদের নিমক খেয়ে আপনাদেরই নিমক হারামি করব? এ কখনো হতে পারে না। তাহলে আমি যা শুনছি সব মিথ্যে? ডাহা মিথ্যে কথা বেগম সাহেবা, জল জ্যান্ত মিথ্যে কথা। কে এসব বলেছে আপনাকে? আমাদের তো দুশ্মন আছে চারিদিকে, তারাই হয়তো আপনাকে এসব বলে গিয়েছে। নানি বেগম বললে, না,
আমার কাছে খত আছে, আমার কাছে চিঠি আছে, তাতেই সব লেখা আছে। কার চিঠি? কে লিখেছে বেগম সাহেবা? নাম কি তার? হাতিয়ারগড়ের বড় রানী। বেচারা কোনো উপায় না পেয়ে আমাকে চিঠি দিয়েছে। দেখি বেগম সাহেবা, চিঠিখানা দেখি, চিঠিখানা জাল কিনা দেখি। না, এ চিঠি তোমরা পাবে না। এ যদি সত্যি হয় সেই দিন তোমাকে এর জবাবদিহি করতে হবে, মনে রেখো। একদিন এমনি করেই ওই পেশমন বেগমকে এনেছো এখানে, গুলশান বেগমকেও এনেছো, তক্কি বেগমকে এনেছো, নূর বেগমকে এনেছো, জিন্নত বেগম, আরও এক গাদা বেগমকে এনেছো। আবার আরেকটা বেগমকে আনতে চাও, আবার আরেকজনের সর্বনাশ করতে চাও। এতেও তোমাদের আশ মেটেনি। আমার মির্জাকে না খুন করে কি? মেহেদী নেশার বললে, নবাবদের তো বেগম থাকেই বেগম সাহেবা, সে তো নতুন কিছু নয়। নবাব সরফরাজ খাঁর 1500 বেগম ছিল, কিন্তু আমাদের কেন দায়ী করছেন তার জন্য বেগম সাহেবা? হঠাৎ কথা শেষ হবার আগেই দূর থেকে খোজা বরকত আলীর ঘোষণা শোনা গেল। নবাব মুন্সির উল মুস্কু শাহ কুলি খান বাহাদুর মির্জা মোহাম্মদ সিরাজ উদ্দৌল্লা হেবজ্জং আলমগীর। কথাটা কানে যেতেই লুৎফুন্নিসা নানি বেগমের কোল থেকে উঠে নিজের মহলের দিকে দৌড়ে পালিয়ে গেল। ওই মির্জা আসছে, ওকেই আমি চিঠিটা দেখাচ্ছি। তুমি এখন যাও বাবা, এখান থেকে যাও তুমি। মেহেদী নেশার আভূমি মাথা ঠেকিয়ে ঠিক আগেকার মতোই কুর্নিশ করতে করতে পেছনে হোটে অন্য দিক দিয়ে চলে গেল। চলে গিয়ে যেন সে বাঁচল। হাতিয়ারগড়ের বউরানী খত লিখেছে। এত বড় বেড়েছে কাফেরের বাঁধি। শুনছেন, শুনছেন? তখন সকাল হয়ে গেছে বেশ। বদরগঞ্জ পেরিয়ে মিরমপুরে এসে ডিহিদারের বাজরা থামবে। সেখানেই সব ব্যবস্থা করা আছে। পুরনো সেপাই ছেড়ে দিয়ে নতুন 2জন সেপাই এসে উঠবে। রানী বিবির দরজা তখনও খোলেনি। দরজায় ঠেলা দিতে সংকোচ হতে লাগল। রাত্রিরে এক ফোঁটা ঘুম হয়নি কান্তর, অথচ রানী বিবিকে ডাকতেই হবে। কত দরকার থাকতে পারে। মিরপুরের ঘাটে এখানকার ডিহিদারের লোক খাবারের ব্যবস্থা করবে। শুনছেন? আমি কান্ত, শুনছেন? সত্যি রাত্রিরে বড় ভয় পেয়ে গিয়েছিল কান্ত। ডাকাতি হয় বদরগঞ্জে, এটা তো জানা কথা। বদরগঞ্জে অনেকবার অনেক বাজরা লুটপাট করে নিয়েছে তারা। আলোটা কাছে আসতেই সেপাই 2টো বন্দুক তাক করে রেখেছিল। নৌকোটা কাছে আসতেই সেই দিকের মাঝিরা হাঁক দিলে। কার বজরা? কান্তদের বুড়ো মাঝি হাঁক দিলে। ডিহিদারের। তোমরা? হাতিয়ারগড় সরকার। কথা বলতে বলতেই নৌকোটা তীরের গতিতে এগিয়ে চলে গেল। 8জন মাঝি প্রাণপণে বজরা নিয়ে দাঁড় ফেলতে ফেলতে যাচ্ছে। সে যাক, তখন যেন একটু হাঁপ ছেড়ে বেঁচেছিল কান্ত। কিন্তু হাতিয়ারগড়ের জমিদার যদি জানতে পারতেন এই বজরাতেই তার রানী বিবি আছে। শুনছেন, শুনছেন? মাঝিটা বললে, হুই মিরপুরের বাঁধাঘাট দেখা যাচ্ছে, হুই যে। এতক্ষণে দরজাটা খুলবার একটা শব্দ হলো, খুট করে। দরজার সামান্য একটু ফাঁক দিয়ে দেখা গেল সেই শাড়িটা, রাত্রের সেই জরিপার জাহাঙ্গীরাবাদের শাড়ির আঁচলটা। কান্ত সেই আড়াল থেকে দাঁড়িয়েই বললে, আমরা মিরপুরে এসে গেছি, এইখানে আমরা নৌকো বাঁধব। আপনার জল টল কিছু দরকার থাকলে আমাকে বলতে পারেন। আমি নিজে হিন্দু, আপনার কিছু ভয় করবার নেই। আমার নাম কান্ত সরকার। আর ওইদিকে তখন হাতিয়ারগড়ের রাজবাড়িতে সবে ভোর হয়েছে। বড় বৌরানীর দরজায় টোকা পড়তেই বড় বৌরানী উঠে পড়েছেন। এ কি, তুমি তুমি কখন এলে? এই তো এখন। মহারাজকে সব বলে এলাম। আর কোনো ভাবনা নেই। মহারাজ এবার নিজে এর সমস্ত ভার নিলেন। আমাকে বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন রায়মশাই। মির্জাফর যখন আমাদের দলে আছে তখন আমি এর একটা বিহিত করবই। তবুও বড় বৌরানী কোনো কথা বললেন না।
মহারাজ আজই মহিমপুরে গিয়ে জগৎ শেঠের সঙ্গে দেখা করবেন বললেন। তারপর সেখান থেকে কালীঘাটে পুজো দেবার নাম করে হলওয়েল সাহেবের সঙ্গে দেখা করবেন, উমিচাঁদের সঙ্গে দেখা করবেন, ফিরিঙ্গিদের সঙ্গে একটা পাকা বন্দোবস্ত করে আর ফিরবেন না, আমাকে কথা দিলেন। তারপর বড় বৌরানীর মুখের দিকে চেয়ে বললেন, কি তুমি কিছু কথা বলছো না যে? বড় বৌরানী তবুও কোনো কথা বললেন না। কি হলো, শরীর খারাপ নাকি আমার কথায় বিশ্বাস হচ্ছে না? কথা বলো, অমন চুপ করে রইলে কেন? ছোট বউ কোথায়? ছোট বউ কেমন আছে? আমি তো মহারাজের সঙ্গে মহিমাপুরেই যাচ্ছিলুম, কিন্তু তোমাদের একা ফেলে গেছি ভেবে তাড়াতাড়ি চলে এলুম। ডিহিদারের লোক আর এসেছিল নাকি? এতক্ষণে বড় বৌরানীর মুখ দিয়ে কথা বেরোলো। বললে, হ্যাঁ। তারপর কি বলে গেল? কোনো হিন্দু এসেছিল সঙ্গে? তুমি কি বললে? বড় বৌরানী যেন পাথর হয়ে গেছে, পাথরের মতো শুকনো গলায় বললে, আমি ছোট বউকে খুন করে ফেলেছি। এদিকে চেহেল সুতনের ভিতর রাত্রির যে চেহারা, হাতিয়ারগড়ের রাজবাড়ির রাতের চেহারা সেই রকম নয়। মুর্শিদাবাদের হারেমে যখন রাত, তখন বাংলাদেশের সমস্ত ষড়যন্ত্র সেখানে সজাগ হয়ে ওঠে। জাহাঙ্গীরাবাদ থেকে যেদিন মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদে এসে রাজধানী বসালেন, সেই দিন থেকেই সেইখানে দিন রাত একাকার হয়ে গেল। ভোরবেলা যখন ইনসাফ মিয়া নহবতে ভোরোর টান ধরে, তার অনেক আগের থেকেই সকলে জেগে ওঠে। কবর থেকে উঠে আসে নবাব বাদশাদের কঙ্কাল। তারা একে একে এসে আবার এখানে পদচারণা শুরু করে। এক মহল থেকে ওই মহলে যায়, তারপর আরেক মহলে। এক একটা দৃশ্য দেখে আর মুখ ফিরিয়ে নেয় আতঙ্কে। বহু যুগ আগে মুঘলদের আবির্ভাবের সঙ্গে সঙ্গে আমরা যা কিছু শুরু করেছিলাম, এখনও ঠিক তাই। মদের গ্লাস মেঝের ওপর গড়াগড়ি করছে, আর তারই পাশে নেশায় অসাড় হয়ে পড়ে আছে পেশমন বেগম। তার গায়ের ওড়নি আর কোমরের ঘাগড়া বেসামাল। আলো নিভাতে ভুলে গেছে তার ইরানি বাঁধি। হঠাৎই স্বপ্নের ঘোরেই কেউ বা হেসে ওঠে খিলখিল করে, আবার কেউ বা কেঁদে ওঠে। হাসি কান্নার পান্না মুক্তোর ঝলসানি লেগে ছাদের ঝাড় লণ্ঠনগুলো পর্যন্ত যেন লজ্জা পায়। খোঁজা সর্দার পিরালি একদিন নিজেই তদারক করতে বেরোয়। কার ঘরে কে ঢুকেছে, কে জেগে আছে, কে ঘুমোয়নি, কে হাসছে, কে কাঁদছে, এইসব দেখে বেড়ায়। কারোর ঘাগড়াটা পরিয়ে দিয়ে বলে, বেগম সাহেবা, রাত হয়েছে, দরওয়াজা বন্ধ করে দিন। আবার কারো ঘরে যেতেই সেতারের তার ছিঁড়ে বাজনা বন্ধ হয়ে যায়। নিদ নেই বেগম সাহেবা? সারাদিন সারা রাত যেখানে অবসর, সেখানে ঘুমিয়ে সময় নষ্ট করে লাভ কি? ঘুমাবার জন্য তো আল্লাহ রাত পয়দা করেনি, রাত তো ফুর্তি করবার জন্যে। দুনিয়ার মালিক যাদের অটুট যৌবন দিয়েছে, অফুরন্ত অবসর দিয়েছে, তাদের ঘুমাবার দরকার কি? কিন্তু তবুও পিরালি খাকে সমীহ করে চলতে হয় সকলের। কার কখন যে কি দরকার পড়ে কে বা বলতে পারে? পিরালি তো চেহেল সুতনের জাগ্রত আল্লাহ। পিরালি যারা সাগরে, তারা বেগম সাহেবাদের কাছ থেকে মোহর নেয়, টাকা নেয়, আর তার বদলে তাদের অনেক বেআইনি কাজ করে দেয়। বাইরের লোককে সুড়ঙ্গ দিয়ে লুকিয়ে ভেতরে আনতে হবে, তাতে বেশি কিছু করতে হবে না। বরকত আলী কিংবা নজর মোহাম্মদের বাঁ হাতে একটা কিছু গুঁজে দিলেই চলবে। সঙ্গে সঙ্গে রাত গভীর হয়ে আসবার পরই ঘোড়ার ভেতর এসে হাজির হবে মুর্শিদাবাদের নতুন কোনো উঠতি জওয়ান। সারা রাত এই চেহেল সুতনে কাটিয়ে আবার ভোর হবার আগেই সে নিঃশব্দে সুড়ঙ্গ পথে বাইরে চলে যাবে। হারেমের টিকটিকি, আরশোলা কিংবা মাছিটা পর্যন্ত তার টের পাবে না। এখানে যত কড়াকড়ি, তত ফসকা গেরো। এখানে বসে যদি কেউ বাইরের জগতের সঙ্গে কারবার করতে চায়, তাতেও কিচ্ছু আটকাবে না। এখানে বসেই বেগম সাহেবেরা পূর্ণিয়া থেকে সোরা কিনবে, গন্ধক কিনবে, আর এখান থেকেই সেই কেনার টাকা যাবে। আবার সেই সোরা, সেই গন্ধক
কলকাতায় বেভারিজ সাহেবের গদিতে বিক্রি হয়ে যাবে, আর সেই বিক্রির টাকা যথাস্থান দিয়ে বেগম সাহেবার হাতে এসে পৌঁছবে। নবাবের বাবার সাধ্যও নেই যে তা টের পায়। এখান থেকে টাকা যায় জগৎ শেঠজির বাড়িতে সুদে খাটাবার জন্যে। এখান থেকে হিরে মুক্ত পান্নার গহনা শেঠ বাড়িতে বন্ধক রাখবার জন্য যায়, আর সেই বন্ধকি মাল আবার ছাড়ান পেয়ে চলে আসবে সকলের চোখের আড়ালে। জানলে শুধু জানবে পিরালি কিংবা বরকত আলী কিংবা কিঞ্জর মোহাম্মদ, নতুবা তাদের মধ্যে আর কয়জন। কিন্তু সেই পিরালি যখন আবার নানি বেগমের মহলে আসে, তখন সে একেবারে অন্য মানুষ। তখন তাকে দেখলে আর চেনাই যায় না। যদি দেখে নানি বেগম কোরআন পড়ছে, সকলকে গিয়ে সাবধান করে দেয়, বলে, চিল্লাও মত, চিল্লাও মত, চিল্লাচিল্লি কেউ করবে না। ও মহলের সারেঙ্গির শব্দ এই মহলে এলে গিয়ে জোর করে থামিয়ে দেয়, বলে, আভি বন্ধ কিজিয়ে, বেগম সাহেবা কোরআন পড়ছে। বিধবা হবার পর থেকেই নানি বেগমের যেন কোরআন পড়ার হিড়িক পড়ে গেছে। সারা জীবন নবাবের সঙ্গে কাটিয়ে এসে এখন এই বয়সে চেহেল সুতনের দুরবস্থা দেখে কোনো প্রতিকারই করতে পারে না। নিজের মেয়েরা কি করে, কিভাবে আর কিভাবে জীবন কাটায় সব জানতে পারে। আর জেনেও যখন তার কথা কেউ শোনে না, তখন বোধহয় খোদা তালার দরবারে নিজের আর্জি পেশ করে মনটার মধ্যে শান্তি খোঁজে। পিরালি এসব দেখতে দেখতে বুড়ো হয়ে গেছে, কিন্তু তার কাছে কোরআনও যা, মোহরও তাই। তাকে একটা মোহর দাও, সে তোমাকে যা চাইবে তাই দেবে। আবার কোরআন ছুঁয়ে যদি প্রতিজ্ঞা করে যে তোমার কথা কাউকে বলবে না, একটা মোহর পেলে সে কথাই সে প্রচার করে দেয় দুশ্মনের কাছে। নানি বেগম বলতো, মেহেরুন্নেসার মহলটা দেখছিস তো ভালো করে? দেখছি বেগম সাহেবা, কড়া নজর রাখছি। শুধু কড়া নজর রাখা নয়, মির্জার হুকুম ছিল ঘসেটি বেগমের সঙ্গে কেউ যেন মুলাকাত না করে। সে যে মহলে আছে সেখানে যেন জনপ্রাণীটি না যেতে পারে। তা কেউ আসে না তো তার মহলে? না বেগম সাহেবা। দেখিস, নইলে মির্জা বড় গোসা করবে। না বেগম সাহেবা, আমি কোরআন ছুঁয়ে বলতে পারি কেউ আসে না সেখানে। হ্যাঁ, দেখিস, খুব হুঁশিয়ার। কিন্তু যখন অনেক রাত হয়, তখন রাজা রাজবল্লভ কতদিন পিরালির হাতে মোহর গুজে দিয়ে ঘসেটি বেগমের ঘরে ঢুকে গেছে। দিনের পর দিন এক ঘরে বসে এক ডিবেতে পান খেয়েছে, এক গড়গড়ায় তামুক খেয়েছে, আর তারপর যখন নেশা হয়েছে এক বিছানায় শুয়ে গড়াগড়ি দিয়েছে। তবুও কেউ জানতেই পারেনি। মোহরের এমনই মোহ যে পিরালি মহলের দরজায় জোঁকের মতো বসে বসে পাহারা দিয়েছে। কিন্তু মেহেদী-নেসারের কথা আলাদা, তাকে মোহর দিতে হয় না। মেহেদী-নেসার চেহেল সুতুনে এলেই পিরালি খা সসম্ভ্রমে তাকে আদাব দেয়, বলে, বন্দেগি জানব। মেহেদী-নেসা সেদিন আবার এলো, এসেই পিরালিকে ডাকলে, একটা কাজ করতে পারবে পিরালি? বান্দা জনাবের কোন কাজ করিনি? না পিরালি, আগেকার জামানার কথা গুলি মারো, এখন জামানা বদলে গিয়েছে, কেউ যেন জানতে না পারে, নানি বেগমও যেন টের না পায়। বলুন জনাব, কেউ জানতে পারবে না, জান থাকতে বান্দা কাউকে বলবে না। বলেন তো কোরআন ছুঁয়ে জবান দিতে পারি। না না, তোমাকে আমি চিনি, কোরআন ছুঁতে হবে না। একজন রানী বিবি আসবে চেহেল সুতনে, তোমার কোনো নতুন মহল খালি আছে? পিরালি বললে, জনাব, কটা খালি মহল বলুন না, কটা রানী বেবি আনবেন? কটা নয়, একটা, কাফের রানী বিবি। পিরালি বললে, কাফের হোক আর মুসলমান হোক, আমার কাছে জনাব সব বিলকুল সমান, বান্দা তামাম দুনিয়ার নকর। কোন মহলটা দেবে তাকে? কেন জনাব, কাশিমবাজার কোঠির মেম সাহেবদের যে মহলে রেখেছিলাম সেই মহলেই রাখব। ওয়ার্ড মেম সাহেব, কলেজ মেম সাহেব, সবাই তো ওই মহলেই ছিল জনাব। মহলটার পেছন দিয়ে গুপ্তি সড়ক আছে বাইরে যাবার।
কিন্তু একটা বাত আছে, নানি বেগম সাহেবা যেন টের না পায়। পিরালি এবার জবাব দিতে দেরি করলে। নানি বেগমের কাছ থেকে খবর লুকিয়ে রাখা একটু শক্ত। সব দিকেই যেন নানি বেগমের কড়া নজর। নানি বেগম যে খুঁটিয়ে খুঁটিয়ে সব খবর জেনে নিতে চায়। কোথায় কে রাত্রে কার ঘরে গিয়ে কি ষড়যন্ত্র করছে, কার কিসের কষ্ট, কিসে অসুখ, কিসে দুঃখ, কে হারেমের ভেতর লুকিয়ে লুকিয়ে কোম্পানির সাহেবদের সঙ্গে কারবার করছে, জগৎ শেঠজির কাছ থেকে হুন্ডি কাটছে, সব নানি বেগমের নখদর্পণে। কোরআন নিয়ে পড়লে কি হবে, সমস্ত চেহেল সুতনটা যেন নানি বেগমের সংসার। কে বেশি মদ খেয়ে বেহুশ হয়ে আছে আর কে গোসা করে উপোস করছে, কে রোজার দিন লুকিয়ে ছাপিয়ে কি খাচ্ছে, তারও খবর চায় নানি বেগমের। কিন্তু এই খবর যদি নানি বেগম সাহেবা জানতে পারে, তোমার নকরি থাকবে না পিরালি। জনাব খোদাবান, বান্দা তো নবাবের নিমক খায়, নিমক হারামি কি করে করবে জনাব? তা রানী বিবি তো নবাবের খেদমতের জন্যই আসছে। তুমি যেমন নবাবের খিদমতগার, বেগমরাও তো খিদমতগার ছাড়া আর কিছুই নয়। তা তো বটেই হুজুর, নবাবের খিদমতি করতেই তো বেগমদের পয়দা হয়েছে, খোজাদেরও পয়দা হয়েছে। তাহলে সেই কথাই রইল। পিরালি জিজ্ঞেস করলে, রানী বিবি কবে নাগাদ আসবে হুজুর? আর 2-3 দিন রোজের মধ্যে এসে যাবে। হাতিয়ারগড় থেকে আসতে তার বেশি সময় লাগবে না। তারা সেখান থেকে রওনা করে দিয়েছে। আমি খবর পেয়ে গিয়েছি ডিহিদারের কাছ থেকে। তাহলে জনাব এক কাজ করুন, কাফের বিবি তো, মসজিদের ইমাম সাহেবকে দিয়ে শুরুতেই কলমা পড়িয়ে আগে মুসলমান বানিয়ে নিন। নাম ভি বদলে দিন, নাম দিয়ে দিন মরিয়ম বেগম। সোহান আল্লাহ, তোমার তো খুব বুদ্ধি পিরালি। তা না থাকলে কি এতদিন বান্দার ঘাড়ের উপর সিটটা আছে কেমন করে জনাব? তাহলে নানি বেগম যদি জিজ্ঞেস করে ও কে, কোথা থেকে এলো, তুমি কি জবাব দেবে পিরালি? আগে আমি বলবো মরিয়ম বেগম, ওই লস্করপুরের তালুকদার কাসিম আলীর লেড়কি, বেগম বনবার জন্য নবাবের কাছে দরবার করেছিল। বহুত আচ্ছা, তাহলে এক কাম করো। কথাগুলো ফিসফিস করেই হচ্ছিল, হঠাৎ দেওয়ালের ওপাশে কার যেন গলার আওয়াজ শোনা গেল। উধার কন? পিরালি? জি বেগম সাহেবা। একেবারে খাস নানি বেগম। কিন্তু ততক্ষণে মেহেদিনেশার জাফরিন থামের আড়ালে অদৃশ্য হয়ে গেছে। নানি বেগম সাহেবা সারা রাতই হয়তোবা কোরআন পড়ে কাটিয়েছে, তারপর মসজিদে গিয়েছিল নামাজ করতে, এখন ফিরছে। কার সঙ্গে বাতচিত করছিলি পিরালি? বরকত আলীর সঙ্গে বেগম সাহেবা। আজকে রাত পাহারা ছিল বরকত আলীর, বেদমিজটা ঘুমিয়ে পড়েছিল, তাই বোকাবকি করছিল। কেউ পাহারায় গাফলতি করলে মেজাজ সারিফ থাকে? মনে হলো নানি বেগম যেন খুশ হলো কথাটা শুনে। আমার মেহেরুন্নিশা শরবত খেয়েছে? গোসা কেটেছে মেয়ের? খেয়েছেন বেগম সাহেবা, বড্ড গোসা হয়েছিল, আমি বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে এসেছি। এখন আরামসে ঘুমোচ্ছেন দেখে এসেছি। আপনি কিচ্ছু ভাববেন না বেগম সাহেবা। আর পেশমন, সেই ছোড়াটা আসে না তো আর পেশমনের কাছে? তাকে তো কোতল করা হয়ে গেছে বেগম সাহেবা। বাঘের বাচ্চাকে কি জিন্দা রাখতে আছে? তারপর আরও অনেক খবর নিলেন নানি বেগম। গোসল মহলে পানি ঠিক আছে কিনা, তকি বেগমের তবিয়ত কেমন আছে, আমিনার গয়না খোয়া গিয়েছিল সেটা সে পেয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। তারপর খুশি হয়ে নানি বেগম চলে গেল। আস্তে আস্তে ভোর হচ্ছে। চেহেল সুতনের বাইরে যখন ভোর হয় তখন এর ভেতরে গভীর রাত। সেই সময়ই নহবতখানার ওপার থেকে ইনসাব মিয়া ভৈরবীর তান ধরে নহবতে। একেবারে উদারার কোমল রেখাব থেকে মোচড় দিতে দিতে কোমল গান্ধার ছুঁয়েই আবার নেমে যায় উদারার সুরে। তারপর আস্তে আস্তে মুদারার কোমল ধৈবতটা একটুখানি ছুঁয়ে এসেই
জমে যায় কোমল গান্ধারে। এরকমই করতে করতে ভোর হয়। গঙ্গার ওপারে কাশিম বাজারের দিক থেকে সূর্যের আলোটা ঠিকরে এসে পড়ে চেহেল সুতুনের মিনারের চূড়ায়। আর তখন নানি বেগমের কোরআন পড়া শেষ হয়ে গিয়েছে। তখন আড়মোড়া খেয়ে ঘুম ভাঙে চেহেল সুতুনের। মেহেদিনেশার বাইরে আসতেই খাস দরবারের কাছে নিয়ামত দৌড়তে দৌড়তে এসেছে। হুজুর, নবাব এত্তাল্লা দিয়েছে। সে কি? মেহেদিনেশার অবাক হয়ে গেছে। এত সকালেই মির্জা মতিঝিলে পৌঁছে গেছে? নবাব একলা নাকি আর কেউ আছে? আগে হুজুর, শাফিউল্লাহ সাহেব আছে, ইয়ারজান সাহেব আছে, মোহনলালজি আছেন, আর মীর মদন সাহেব ভি আছে। নিয়ামত মতিঝিলের খিদমতগার, সে সবাইকে চেনে। কিন্তু এত সকালে তো মির্জার আসার কথা নয়। চল চল, জলদি চল। মির্জার তলব মানে যে খোদা তালার তলব। জনাব, আর একটা বাত, মীর বক্সিকে যখন নবাব তলব দিয়েছে তখন মালুম হচ্ছে শায়দ লড়াই হবে। লড়াই? মেহেদিনেশার ফু শব্দ করলে মুখ দিয়ে। লড়াই হবে কি রে? এখন সবে হাতিয়ারগড়ে রানী বিবিকে এনে মরিয়ম বেগম বানাচ্ছি। এখন লড়াই করতেই দেব না মির্জাকে। এখন লড়াই করবার ফুরসত কোথায়? এই বলে বাইরে দাঁড়ানো পালকির ভেতর উঠে বসল মেহেদিনেশা। বলে, জলদি হাঁকা।